সম্পর্কে কিন্তু রাজনৈতিক দল, সিভিল সোসাইটির কোনো ধরনের কারো কোনো দ্বিমত নাই। এরকম একটা অধ্যাদেশ যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, আমার পাশে একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন মাননীয় উপদেষ্টা আছেন, আমরা অনেক ক্রিটিসাইজ করেছি, ওনাদের আরো অনেক কিছু করা উচিত ছিল সংস্কার নিয়ে। বাট অ্যাটলিস্ট যেই কয়েকটা ভালো কাজ ওনারা করেছে বা সাহসী প্রয়োজনীয় কাজ করেছে, এবং সেই কাজটার মধ্যে একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে এই বিচার বিভাগের স্বায়ত্তশাসনের জন্য এই গত 30-40 বছরের যে একটা ডেডলক ছিল সেটাকে ওনারা অ্যাড্রেস করে এক অধ্যাদেশ তৈরি করেছিল, এবং যাতে বিচারকদের মানে নিয়োগ কিভাবে হবে সেটার ব্যাপারে, ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হবে সেটার একটা অধ্যাদেশ করেছিল। এই দুইটা অধ্যাদেশই খুবই প্রোগ্রেসিভ অধ্যাদেশ, কিন্তু এই দুইটা অধ্যাদেশই কিন্তু বাতিল করা হয়েছে। 133টা অধ্যাদেশের মধ্যে এই 2-3টা অধ্যাদেশকে টার্গেট করে বাতিল করা হয়েছে। এখন আপনাদের প্রশ্ন উঠতে পারে যে কেন, কারণ এখানে কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু যখন ওই সংস্কার কমিশনে কথা হয়েছিল তখন কিন্তু ওনারা কিন্তু এটার এগেইনস্টে কথা বলেনি যে না এটা করা উচিত না বা এটা করলে সমস্যা হবে। দে অলসো এগ্রি। তাহলে কেন করা হলো? আমি যদি বলি এখানে করার মধ্যে এক ধরনের কোট আনকোট প্ল্যান আছে। সেই প্ল্যানটা আমার কাছে মনে হয় যে আমরা অনেকেই ভাবছি যে এই সংস্কার হচ্ছে, না হলে কি হবে। আই এম মাচ মোর কনসার্ন অ্যাবাউট আগামী 2030 সালের ইলেকশন। 2030 সালে ইলেকশন কিভাবে হবে? কারণ আপনারা চিন্তা করেন, এই যে সরকার কিন্তু অলমোস্ট ধরে নিয়েছে যে তারা মানে খুব বেশি পপুলারিটির ব্যাপারে কিন্তু ওনাদের খুব একটা চিন্তা আসছে বলে মনে হয় না। হ্যাঁ, ওনারা হয়তো বলে যে আমার তেলের দাম বাড়লে না বাড়ানো একটা পপুলারিটির ব্যাপার, কিন্তু অনেক কাজ কিন্তু ওনারা করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে গতকাল মন্ত্রী মিনিস্টারদের ছেলে মেয়েদেরকে বিসিবিতে অ্যাপয়েন্ট করা, ওনারা কি জানে না যে এগুলি সাধারণ মানুষজন একটু লাইক করতেছে না? ওনারা তো ভালো করেই জানে, ওনাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। এগুলি করছে, এবং এগুলি করার পরেও যেরকম শেখ হাসিনা জানতো যে জনগণের এত পাত্তা দেওয়ার তো কিছু নাই, আমার মতো করে আমি দেশ চালাবো। সামহাও আমার কাছে মনে হয়েছে যে এই সরকারও হয়তো ওইদিকেই হাঁটছে। এখন আপনি বলতে পারেন এই সরকার ওইদিকে হাঁটলে তো 2030 সালে ইলেকশনে তো এই জনগণ তাদেরকে ভোট দিবে না। আমি যদি বলি তারা কি জনগণের ভোটের কভার মানে খুব একটা কেয়ার করছে বা করবে? কেননা 2030 সালে যদি গণভোটের এই সংস্কারের অনুযায়ী যদি সংবিধান সংস্কার না হয়, ত্রয়োদশ সংশোধনীর যে আপিল বিভাগে রায় এসছে ওই অনুযায়ী কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে? আপিল বিভাগের জ্যেষ্ঠ মানে এক্স বিচারপতি। আপনারা অঙ্ক মিলায় দেখেন, বিচার বিভাগকে কন্ট্রোল করার মেন উদ্দেশ্যটা আসলে কি হতে পারে? মেন উদ্দেশ্য আসলে আমার কাছে মনে হয় 2030 সালে নির্বাচন। আমি এর বেশি কিছু বলতে চাই না, বাট আমার ধারণা আমাদের সবারই এখন এই অধ্যাদেশগুলো কেন, কোন অধ্যাদেশ কি কারণে বাতিল করা হচ্ছে, কোন কোন জিনিসে সরকার চাচ্ছে না, আর কোন কোন জিনিসে, ফর এক্সাম্পল আমি ব্যক্তিগতভাবে এই 10 বছর একজন প্রাইম মিনিস্টার থাকুক না থাকুক, এটা আমার অনেকে আমি বলেছি যে এটা আমার জন্য কোনো ফ্যাক্টর না। দেশের জনগণ যদি কোনো লোককে 10 বছর কেন 50 বছর প্রাইম মিনিস্টার রাখতে চায়, ভোট দিয়ে রাখতে চায়, আই ডোন্ট কেয়ার। ইংল্যান্ডে আছে, ভারতে আছে, অনেক কান্ট্রিতে আছে, বাট সেই ভোটটা হতে হবে সুষ্ঠু এবং মানে রাইট ভোট হতে হবে। অতএব এই 70 অনুচ্ছেদ আমার কাছে কোনো ফ্যাক্টর না। বাংলাদেশে কোনো এমপির এত সাহস নাই যে দলের এগেইনস্টে যে ভোট দিবে। বাট যেই সংস্কারগুলো আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, আমার দুদককে কাজ করতে দিতে হবে, আমার পিএসসি কে কাজ করতে দিতে হবে, হ্যাঁ, ইলেকশন কমিশনকে মানে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং তার উপদেষ্টাদের নিয়োগ প্রক্রিয়া, দিজ আর মেইন রিফর্ম। আমি আসলে ওই রিফর্মগুলো নিয়ে বেশি চিন্তিত, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেই রিফর্মগুলোকে সরকার পাশ কাটিয়ে যে রিফর্মগুলো আসলে অত বড় ইম্পর্টেন্ট না সেগুলো তারা হয়তো জনগণকে বলবে না দেখো আমি তো করেছি। তো সেই জন্য আমি জাস্ট বক্তব্য শেষ করছি, আপনারা মেইন যে জায়গাগুলো আছে